আজকে তোমাদের পাঠ্য দ্বাদশ শ্রেণীর কবিতা, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টারের অন্ধকার লেখাগুচ্ছ 14, মানে 14তম কবিতা, 14তম সনেট। তাহলে হচ্ছে কি অন্ধকার লেখাগুচ্ছ 14, ঠিক আছে। তো কাব্যগ্রন্থের নামও কিন্তু অন্ধকার লেখাগুচ্ছ, যেখান থেকে নেওয়া হয়েছে। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা অন্ধকার লেখাগুচ্ছের 14তম কবিতা বা সনেট আমরা পড়ব। 14তম সনেট। তো টোটাল 26টা আছে সনেট। কটা আছে? তোমরা যে পিডিএফটা পাঠাইছি সেটাই কিন্তু সব উল্লেখ করা আছে, ঠিক আছে। মানে তোমরা এখান থেকে যাওয়ার পর যদি ঘরে যদি পড়ো পিডিএফটা, তাহলে মানে যে টাইপসের কোয়েশ্চেন হয় তোমাদের কোনো মিস যাওয়ার কথা নয়। আর যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি তুলবে সেটাকে দেওয়া হয়েছে পিডিএফ এ। গল্প হচ্ছে কি, উৎস গ্রন্থ হলো অন্ধকার লেখাগুচ্ছ, কবিতার নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ 14 সংখ্যক বা 14। টোটাল অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থ আছে সেখানে টোটাল কবিতা আছে কটা আছে? 26টা। কটা আছে? 26টা। তার মধ্যে তোমরাকে 26টার মধ্যে একটা দিয়েছি তুলে, কত নম্বর দিয়েছে? 14 নম্বর। তাহলে যদি বলে যে এর কাব্যগ্রন্থের নাম কি, উৎস গ্রন্থ, সেম এটা অন্ধকার লেখাগুচ্ছ। এইটা ছবিটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ছবি, খুব ইয়াং আছেন, এখনো বেঁচে আছেন এবং হাট্টা কাট্টা আছে। 1975 সাল, এখনো মোটামুটি কত হবে, 50-এর কাছাকাছি একটা বয়স হবে, এখনো বেঁচে আছে। আর শুধু যে কবি সেটা নয়, গায়ক বটে, গীতিকার বটে, গান লেখে, গান কম্পোজ করে। হ্যাঁ, এই সব বিষয়ের মধ্যে আছে। কার মধ্যে আছে? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। দেখো, কলকাতার ছেলে হওয়া সত্ত্বেও শুধু মানে কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, গ্রাম্য জগৎকে জানে, আর তার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত আছে। আমরা দেখবো এই কবিতাটাই যে অনেক কিছু বিষয় নিয়ে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বলবে এবং মানব সমাজকে একটা অনেক বড় শিখ দিবে। দেখো, এখানে এর গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় উল্লেখ করে দিই, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন ধরো, এর ক্ষেত্রে যে শ্রীজাত শুধুমাত্র কবি নয়, আর কি বটে এর মধ্যে অপশনে, তাহলে সঙ্গীতকার, কি বটে, গানও গায়, ইভেন অভিনয় করেছে, মানে অ্যাক্টিংও করেছে, ঠিক আছে না। তো শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিং করা ছবি, কোন ছবিতে অ্যাক্টিং করে উনি, অভিনয় করে, তো সৃজিত বন্দ্যোপাধ্যায় যে গানটা একটা ছবি করেছিল, সিনেমা, নাম হচ্ছে জুলফিকার। জুলফিকার সিনেমাতে অভিনয় কে করেছিল? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন হলো যে এই ডাটাগুলো আমাদের মনে থাকবে কি করে? তো এই ডাটাগুলোর জন্য পিডিএফটা আমি আগেই সেন্ড করেছি, সেই পিডিএফটা পড়তে হবে। এখন গল্প হচ্ছে যে সিনেমায় অভিনয় করে তার নাম হচ্ছে কি, জুলফিকার। একটা হলো ক্লিয়ার, জুলফিকার। আর ওর যতলা কাব্যগ্রন্থ আছে, সব থেকে ভালো কাব্যগ্রন্থ, পপুলার যে কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে উড়ন্ত সব জোকার। উড়ন্ত সব জোকার যে কাব্যগ্রন্থ, ওর জন্য পরবর্তীকালে উনি আনন্দ পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, আনন্দ পুরস্কার সম্মানিত হন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এখানে একটা আছে। আর তার লেখা হিন্দি সিনেমা জগৎ বা চলচ্চিত্র জগতের জন্য একটা পপুলার গান পড়ে। তো গান হচ্ছে চলো পাল্টাই বা হেমলক সোসাইটি। যেমন ধরো নচিকাতা বড় পপুলার লোক, এখন বৃদ্ধাশ্রমের গানটা বড় পপুলার আছে, তেমনি হয়তো চলো পাল্টাই গানটার জন্য ও পপুলার, কে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তো এর সম্বন্ধে, কবি সম্বন্ধে, যখন তোমাদের এত ছোট কবিতার উপরে মাত্র 2টা কবিতা রেখে নিয়ে এত একটা বড় সিলেবাস, তখন তোমরাকে বড় পড়তে হবে খুঁটিনাটি। তা কবি সম্বন্ধে এই কয়েকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো বললাম ওগুলোকে পিডিএফ এ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, আশা করি তোমরা ওইখান থেকে পড়ে নেবে। আর শ্রেষ্ঠ মানে গীতিকার সম্মান পান, শ্রেষ্ঠ গায়কের সম্মান পান, একটা মানে ফিল্ম ফেয়ারের অ্যাওয়ার্ডে পুরস্কার পাই, 2014-তে পাই, মিশর রহস্য সিনেমাতে বালির শহর গানটার জন্য ফিল্ম ফেয়ারে ভূষিত হয়েছিল। তো শুধু এমন নয় যে কবি,
কবি, সাহিত্যিক তো বটেই, সিনেমা জগতের একটা প্রবাদ প্রতিম বা উজ্জ্বল চরিত্র বটে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। দেখো এখন বিষয় হলো কি, তাহলে আমরা কিন্তু কবিতা তাহলে শুনবে, কারো কোনো এর সম্বন্ধে প্রশ্ন নাই তো? ঠিক আছে না? তাহলে সিনেমার অ্যাক্টিং করে কোন সিনেমায়? জুলফিকার হইলো উড়ন্ত সব জোকার এর একটা খুব গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, আর ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়। ঠিক কোন সিনেমার জন্য? সিনেমাটা হচ্ছে তোমার মিশর রয়েছে সিনেমার কোন গানটা? বালির বালির শহর, বালির শহর হলো। আর চলো পাল্টা একটা পপুলার গান, কার? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা এটা কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? অন্ধকার লেখাগুচ্ছ। কত সংখ্যক কবিতা? টোটাল ওই কাব্যগ্রন্থ কটা কবিতা আছে? কবিতা প্রত্যেকটা কি এক একটা সনেট, এক একটা সব 14 লাইনের কবিতা, 14 লাইনের। এখন প্রশ্ন হলো সনেট কি? তো সনেট হচ্ছে কি কবিতা লেখার একটা বিশেষ রীতিকে কি বলছে? সনেট। ঠিক আছে, বিভিন্ন রীতি থাকে, যেমন ধরো তোমার থাকে পয়ার থাকে, থাকে ত্রিপদী পয়ার, দ্বিপদী পয়ার, অন্তমিল যুক্ত হয়। তো এই সনেট যেটা আছে 8+6, প্রথমের 8 লাইন আর পরের এটা হচ্ছে ব্যাখ্যা, তার সিদ্ধান্ত। ব্যাখ্যা পড়া হয়, তার সিদ্ধান্ত কত থাকে? 6 লাইনে থাকে। এরপরে মূল ভাব প্রকাশিত হয়ে তার সিদ্ধান্ত দেয় কিসে? 6 নম্বরে। তাহলে 8 আর 6 কত লাইন হয়? 14। 14 লাইনের কবিতাকে কি বলে? সনেট। বাংলাতে বলে কি? চতুর্দশ পদী কবিতা বলি। তাহলে তোমাদের এটা হচ্ছে একটা সনেট। তাহলে এই কবিতার রূপ কি? রূপ হচ্ছে কি? সনেট। ঠিক আছে তো? দেখো তাহলে এইগুলা হলো এই কবিতা সম্বন্ধে ডিসকাস। এবারে কবি সম্বন্ধে আর যে রীতি, কবিতা রীতি সম্বন্ধে বলি সনেট প্রকৃতির। এটা হয়তো সনেটের কটা অংশ? তো স্বাভাবিক দুটা অংশ। উপরে 8টা লাইন কি কি বলা হয়? প্রথমের অষ্টক, আর তারপর 6টা কি বলা হয়? ষষ্ঠক বা ষষ্ঠক। দেখো তাহলে 14 লাইনের কবিতা আমি শুরু করছি তোমাদেরকে পড়াইতে। একদম সিম্পল কবিতা সাধারণত, কিন্তু ওর গভীরতা অনেক বেশি। হ্যাঁ দেখো লেখা আছে কি, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা। দেখো এখানে এতগুলা ছবি আছে, তার মধ্যে ধরো এইটা আছে আব্দুল করিম খান, এর গানে বড় পপুলার, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অনেক উজ্জ্বল মুখ হচ্ছে আব্দুল করিম খান। হলো ক্লিয়ার? মানে কি বলা যায় যে আব্দুল করিম খান সম্বন্ধে একটা বিষয় তোমাদেরকে অবগত হইতে হবে, যে কেন বলা হলো। এবার এর সম্বন্ধে কোশ্চেন পড়বে। সিম্পলি কে ছিলেন তো তোমার কোনো প্রশ্ন তো সিম্পল হবে নাই, যে হিন্দুস্তান শাস্ত্রীয় সঙ্গীতের একটা মহান পণ্ডিত কে ছিলেন? আব্দুল করিম খান। আব্দুল করিম খানের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে পারে যে এর জন্ম কোথায়, এই জন্মটা। তাহলে যতজনের এই কবিতায় নাম বলা হবে, যতজন মহান ব্যক্তির কথা বলা হবে, প্রত্যেকের জন্ম আর কেন ও পপুলার, তাহলে এখান থেকে কোশ্চেন হবে। ঠিক আছে, দেখো এর জন্মের ক্ষেত্রে, এর জন্মের ক্ষেত্রে উল্লেখ হচ্ছে উত্তরপ্রদেশের মুজাফফরপুর, মুজাফফরপুরের কিরানা গ্রামে। রাজ্যের নাম উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের ইউপির একটা জেলা কি? মুজাফফরপুর। মুজাফফরপুরের গ্রামটা কি নাম? কিরানা। কে যে? কিরানা গ্রাম। কিরাম। এবার কত মহান ব্যক্তি ছিলেন দেখো। কিরানা গ্রাম তো ছিল যে গ্রামে জন্মগ্রহণ করেন, পরবর্তীকালে তার কাজের জন্য ওই গ্রামের নামে হয়ে যায়, ওইখান থেকে যারা সঙ্গীত শিখে তারা হচ্ছে কিরানা ঘরানা। কিরানা কি? ঘরানা। তো কিরানা ঘরানার সৃষ্টিকর্তা বলে কে? আব্দুল করিম খান। আব্দুল করিম খান কিরানা ঘরানার সৃষ্টিকর্তা, জন্মই কিরানাতে, মুজাফফরপুরের, উত্তরপ্রদেশ রাজ্য। প্রশ্ন হলো কি, যেখানে ক্ষেত্রে কি আছে যে ছোটবেলায় থেকে তো ও সঙ্গীতের প্রতি বড় আগ্রহ, স্টেজ পারফরমেন্স। এখনকার দিনে দেখছি যে 5 বছরের ছেলেগুলো হয়তো স্টেজে সবকিছু ডান্স ফান্স করছে, কিন্তু তখনকার দিনে অত সাহস ছিল না। তো মাত্র 6 বছর বয়সে স্টেজে গান গায়, আর ভালো গান গায়, মানে কোনো বেঝিঝক, মানে কোনো হিচকিচাট না করে নিয়ে গান গায়।
হলো ক্লিয়ার? আর মাত্র 15 বছর বয়সে রাজ পরিবারের প্রধান সঙ্গীত শিল্পীর মর্যাদা পেয়ে যায়। রাজা দরবারে প্রধান সঙ্গীত শিল্পীর মর্যাদা কে পেয়ে যায়? আব্দুল করিম খান। আব্দুল করিম খান। ক্ষেত্রটা কি প্রথম বলে দিলি। তো যখন মহীশূরে যায় দক্ষিণ ভারতে, মহীশূরের রাজ দরবারে প্রধান সঙ্গীত শিল্পীর উপাধি যখন পেয়ে যায়, তো সেখানে ওনাকে একটা উপাধিতে ভূষিত করা হয় সঙ্গীত রত্ন। সঙ্গীত রত্ন কার উপাধি? কবিরত্ন আলাদা, সঙ্গীত রত্ন কার উপাধি? আব্দুল করিম খানের উপাধি। এর ক্ষেত্রে বলি একটা কথা, মানে বাবার নামটা বড় গুরুত্বপূর্ণ কেন? কারণ বাবা খালে খান, ওর কাছ থেকে এর সঙ্গীত চিন্তা শুরু হয়েছে। সঙ্গীতের প্রথম গুরুদেবের শিখাচ্ছেন যে বাবার হাত ধরে শিখেছে। সম্পর্কটা এখানে বলতে বলতে ধরো সব থেকে বড় এর কীর্তি হলো আর্য সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করে পুনেতে। আর্য সঙ্গীত বিদ্যালয় মহারাষ্ট্রের পুনেতে করার পর দক্ষিণ ভারত গেছিল, একটা সঙ্গীত অনুষ্ঠানে গেছিল, ঠিক। এবং দক্ষিণ ভারতে যাওয়ার পথে অনুষ্ঠানে খুব সুন্দর হয়, ঠিক। এবারে ওইখান থেকে ব্যাক করার পথে অসুবিধা বোধ করে আর ট্রেন থেকে নামে হাসপাতালে যেখানে ভর্তি হয় সেখানেই মানে তানসেন একটা দারুণ রাগ সৃষ্টি করেছিল, গান গাওয়ার রাগ। সেই রাগের ওই গান গাওয়ার সুরে মানে আল্লাহর ইবাদত করতে করতে, ঠিক, ও নিজের শেষ জীবনটাই পুরো সুন্দর করে বাঁচতে চেষ্টা করে, কিন্তু ওখানে উনি মারা যান। ওই যে ট্রেন থেকে যাওয়ার পথে কি কদিন হাসপাতালে ছিল ভর্তি, তারপরে কি হলো বৈদ্যখানায় থেকে ভর্তি, তারপর মারা গেল। কে বলতো? আব্দুল করিম খান। তাহলে আমাদের প্রশ্ন হলো যে এত কিছু এর মধ্যে এখানে আব্দুল করিম খান থেকে কি কি প্রশ্ন আসতে পারে শুনবি। প্রথম হচ্ছে একটা প্রশ্ন যে আব্দুল করিম খান কেন বিখ্যাত? তো ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কে যে খেয়ালের কর্ণধার। খেয়াল, ঠুংরি আর খেয়াল। খেয়াল হচ্ছে কি একটা খুব মানে সঙ্গীতের বিভিন্ন গানের দ্বারা, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, টপ্পা, ঠুংরি, তেমনি খেয়াল। খেয়াল বড় টান দিয়ে দিয়ে বলে, ঠিক। যদি হয়তো এখনকার আধুনিক ছেলে তোমরা যদি কোনো ইচ্ছা করে যে খেয়াল শুনবে, একটা কেমন খেয়াল থাকে তো শুনে নেবে, হ্যাঁ, লিখে দিবে আব্দুল করিম খানের খেয়াল, গাওয়া খেয়াল তো চলে আসবে। তো আব্দুল করিম খান খেয়ালে বড় পপুলার। আর কোন ঘরানা ছিল? কিরানা। বাড়ি কোথায়? উত্তরপ্রদেশের কোথায়? মুজাফফর। এই না একটা কথা তোমাকে বলে দিলি, ওর যত সব বিষয় সম্বন্ধে জানার ইচ্ছাটা প্রকাশের আগে ধরো, তাহলে এখান থেকে কটা কোশ্চেন বেরাও তোমাদের? 1 2 3 4 5, এখান থেকে 5টা। বাড়ি, জন্মস্থান, কোন ঘরানা থেকে বিলং কি করতো? ঘরানাটা ওর নামে হয়ে গেল কিরানা। হলো ক্লিয়ার? আর ক্ষেত্রে কি বললি যে আর্য সঙ্গীত বিদ্যালয় পুনে থেকে এ করে কবি সঙ্গীত রত্ন উপাধিকার আব্দুল করিম। হলো ক্লিয়ার? তারপর দেখো, তারপর চলে আসছি অনলাইন কি বলেছে, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। দিগন্ত, দেখো দিগন্ত পেরোনো মানে হচ্ছে কি, দিগন্ত মানে কি হচ্ছে যে যেখানে আমাদের পৃথিবীকে যেখানে শেষ বলে মনে হয় তারপরেও যে কিছু আছে, এইটা বিজ্ঞানের ভাবনাকে জাগরিত কে করেছে? আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন সম্বন্ধে ধরো যত বলা হবে তত কম, ঠিক। যদি এরকম বলি যে বিজ্ঞানকে ভালোবাসে নিজের বউকে ছাড়িয়েছে, বিজ্ঞানকে ভালোবাসে নিজের ছেলেকে ছেড়েছে, বিজ্ঞানকে ভালোবাসে নিজের দেশ ছাড়িয়েছে, তো বিজ্ঞানের ক্ষেত্রে এতগুলো ডেডিকেট পার্সন আলবার্ট আইনস্টাইন বাদ দেওয়ার কি হবে? কে নাই। হলো ক্লিয়ার? কেন প্রথম বলে দিলি, ধরো ছোট থেকেই তো জন্ম তো হলো, তো মাথাটা ছিল বড় কার? তো বাবা মা বললো যে ছেলেরা ডেঞ্জারাস হবে, কোন বুদ্ধি হবে না, আস্তে আস্তে মাথাটা চেপে এলো, ছোট এলো, ছেলে পড়াশোনা করলো। পড়াশোনা করতে করতে যে প্রাইভেট টিচারটা ওকে পড়াচ্ছে, তো সে হচ্ছে বায়োলজির টিচার ছিল, আর ও বায়োলজি ভালো লাগতো না, ওর অঙ্ক আর ফিজিক্সের প্রতি বিশাল মন, আর প্রশ্ন রাখতো ডেঞ্জার, যে মাস্টার দ্বারা উত্তর দেওয়া সম্ভব হতো না। হলো?
তারপরে একটা সময় আসে মানে এর সম্বন্ধে অত বললে কবিতা থেকে বাইর চলে যাবো। তো একটা বিষয় এর ক্ষেত্রে বলে দিলি যে এর সূত্রটা কি বলে, ই ইজ ইকুয়াল টু কি এমসি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। সূত্রের জনককে কোয়ান্টাম তত্ত্বের জনকও যদি বলতে এক বলতে হবে সত্যেন্দ্রনাথ বসুর কোয়ান্টাম তত্ত্ব। এর সম্বন্ধে গবেষণার ক্ষেত্রে কার অবদান আছে বলো। এবারে গল্প হচ্ছে কি, যে এত বড় বিজ্ঞানী, এত বড় প্রফেসর, বিভিন্ন কলেজে পড়াইছে, বহুত বড় জ্ঞানী লোক, এবং আলবার্ট আইনস্টাইন ছিল কোথাকার, জার্মানির ছিল। কোথা ছিল? জার্মানি ছিল। তো জার্মানির ছিল ছিল জাতিতে ইহুদি, কি ছিল? এবার জার্মানিতে বেশিরভাগ সব ইসাই ধর্মের লোক থাকে, হলো ক্লিয়ার। এবং হিটলার যখন জার্মানির সর্বাধিনায়ক হয়, হিটলার এডলফ হিটলার, তখন হিটলার আলবার্ট আইনস্টাইনকে কি করে, দেশ ছাড়তে বাধ্য করে। হিটলার কত 40 লাখ ইহুদিকে কি করেছিল, কাটিয়ে দিয়েছিল না? 40 লাখকে কাটিয়ে দিয়েছিল কে? হিটলার। তো ইও তো ইহুদি ছিল। এর নিয়ে চারদিকে পোস্টার বেরিয়ে যায় যে একমাত্র এই বাকি আছে কাটার জন্য। কে বাকি আছে? এবারে এ তখন বাধ্য হয়ে দেশ ছেড়ে দেয়। আর আমেরিকা তো গেল, আমেরিকার লোকও সন্দেহ করে বেচারিকে 7 বছর সন্দেহ করেছিল। এফবিআই আমেরিকার যে গোপন সংস্থা সিআর বিরুদ্ধে অনেকদিন তো নজর রেখেছিল যে লোকটা কি করছে। তো ওরা রিপোর্ট দিয়েছিল যে এই পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস লোকটা, যেমন তাই করতে পারে, যে পরীক্ষা করতো না, ডেঞ্জারাস পরীক্ষা করতো, এদিকে উঠতো এদিকে উঠতো। বলো জার্মানির জার্মানির লোককে ছিল আইনস্টাইন। জার্মানি থেকে কোথায় চলে গেল আমেরিকা, বলো ক্লিয়ার। তাহলে বলো বিজ্ঞানকে ভালোবাস কি চাইলো, দেশ চাইলো। এবারে গল্প হচ্ছে কি, আইনস্টাইনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ওর যার সঙ্গে বিবাহ হয়েছিল দুটো বাচ্চা ছিল ওর, আইনস্টাইন দুটো বাচ্চা ছিল। তো বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন কলেজে ওর ট্রান্সফার হতো, কখনো জুরিক সুইজারল্যান্ডে ব্যবহার যেত। তো বইয়ের সাথে সময় না দিতে পারার জন্য বইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, এমন কি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। কার? আলবার্ট। পরে আরো বিবাহ হয়। হ্যাঁ, যাই হোক, তো সেটা পরে কথা। এখন বড় হয়েছে কি, যে ইনি এত চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত এর ধর্ম ছিল কি, বিজ্ঞানকে নিয়ে। এর ধর্ম কি? এর ধর্ম কি? গান। ধর্ম মানে পরিচয় না? তো কোন পরিচয়ে তুমি লোকের কাছে থাকবে, ওইটা তোমার ধর্ম। বুঝলে কি বললাম? তাহলে এর ধর্ম মানে কি? পরিচয়। এর পরিচয় কি ছিল? গানের ধর্ম। এর পরিচয় কি ছিল? বিজ্ঞানের ধর্ম। এটা হচ্ছে কবির দাসজি। নেক্সট পড়া লাইন আসছে দেখো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো। দেখো কবির দাসজি, কবির সন্ত পরিবারের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম কি সাধক ছিলেন কে? কবির। মানে যারা বিশ্বাস করতো সব ধর্ম এক, সব ধর্ম একই কথা বলে, তো তাদের মধ্যে একটা ছিল কে? কবির। এবং ঈশ্বর মন্দির মসজিদ গুরুদ্বারাতে নাই, ঈশ্বর আছে মনের মন্দিরে, এইরকম যারা প্রচার করতো তার মধ্যে একজন ছিলেন কবির। এবং কবির সমাজকে শুধরাবার জন্য ওর সত্য বচন গুলাকে দোয়া আকারে, কবিতার আকারে লিখত। সমাজের ভুল দিক গুলাকে, মানুষকে তার সত্য বিষয়টা দেখানোর জন্য তার মানে বাণীগুলোকে কবিতার আকারে লিখত, যেটাকে আমরা বলি দোহা। কি বলি? দোহা। কি বলি? দোহা। হিন্দি কবিতা গুচ্ছ, ঠিক হিন্দি লয়, ব্রজ ভাষা আছে, হিন্দি আছে, আছে তোমার রাজস্থানী ভাষা, এই সবগুলাকে মিক্সিং করে ওর লেখা। ওর যেমন ধরো একটা ওর গুরুত্বপূর্ণ দোহা বলছি, মাটি কহে কুমার সে তু কি রোঁদে মই, ऐसा দিন আয়েগা মে রোঁদুঙ্গা তোই। এটা তোমার কবিরের একটা বড় গুরুত্বপূর্ণ দোহা। এর মানেটা কি? এর মানে হচ্ছে একটা মাটির যে হাঁড়ি বা কলসি তৈরি করে কুমার, তো মাটিটাকে কত কি বলে হাত দিয়ে মাটিকে তৈরি করে, মানে বহুত মাটি কষ্ট পায়। তো মাটি বলে যে তুই আজকে আমাকে এরকম করে করছি, একদিন এমন আসবে যে তুই মাটির তলে মিলান যাবি, আমি তো বাঁচিয়ে দেখবো, তোর অস্তিত্ব আমি সঙ্গে সঙ্গে শেষ করে দেবো। তো মানুষ মাটির তল থাকে না। তাহলে কি এর মানে কি? এর মানে
তুমি যখন পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, তো তোমার তো কিসে হিংসা বা কিসে তোমার অহংকার, তুমি চলে যাবে, তো পৃথিবীকে বাঁচবে কি নাই। হলো ক্লিয়ার? বা একটা আছে, জাত না পুছো সাধু কি পুছ লিজিয়েগা জ্ঞান। যে সাধু সন্ত ব্যক্তি হয়, তার আচরণ ভদ্রতা, তার জ্ঞানের পরিচয়, তাকে জাত সেরকম যে তুমি কোন জাতের সেটাতে অবাক নাই। ঠিক আছে? আমূল কালো আছে না একটা, আমূল কালো তরবার কি পড়ে রহে মায়ার, মানে কি, মানে তলবারের যে মানে খাপের ভিতরে, তো যে খাপের ভিতরে থাকে তলবারটা, ওই খাপটা যত সুন্দর হোক কোনো দাম নাই, দাম আছে কোনটার, ওই যে লোকটা। তো কোন, ধরো লেখা আছে কোন ভদ্র ঘরের লোক মনে বড় অভদ্র, অভদ্রতা গিরি করে উপরে একটা ভালো পোশাক ধরে রেখেছে, সে ভদ্র নয়। প্রশ্ন হচ্ছে যে নিচু জাতি থেকেও বিলং করে, তার মধ্যে যদি ব্রাহ্মণ গুণ সম্পন্ন থাকে তবু ব্রাহ্মণ। মানে এইরকম ভাবে কবিরের দোয়া মানুষকে আর সমাজকে, রাজনীতিকে একটা সঠিক দৃষ্টি দেখাচ্ছিল। তো কবি সবসময় কি বলতো, সত্য কথা বলতো, বলে এর ধর্ম ছিল সত্য কথা বলা। কি বলা? নেক্সট কেস টপিক, বাতাসের ধর্ম শুধু কি না থামা কখনো, বাতাস কন্টিনিউ নিজের কাজ করে চলেছে, বাতাস থামলে পৃথিবী খেলা শেষ। ক্লিয়ার? তাহলে বাতাস যেমন ননস্টপ ভাবে কি চলে, এর ধর্মই হচ্ছে কি শুধু বয়ে যাওয়া, না থেমে থাকা। তাহলে এরাও তো নিজের নিজের ধর্ম পালন করছে, যে ধর্মে এদের পরিচয় আছে। এই বাতাসটা কি বলবে যে বাতাসটা হিন্দু ধর্মের, কি বলবে বাতাসটা খ্রিস্টান ধর্ম বলবে? বা আলবার্ট আইনস্টাইন যে আবিষ্কার করলো, বলে কি কোন ধরনের মানুষরা বলে নাইলেও বলে ওটা ইহুদি আবিষ্কার করেছে। তুমি যখন ইহুদি তৈরি এত কিছু তুমি করছো, কি বলে এটাকে ব্যবহার করছো, তো তুমি ধর্ম কেন মাঝে আনছো? ধর্ম কোনটা? মানুষের পরিচয়। তো মানুষের পরিচয় গুণে, আর গুণটাই বা ধর্ম। এটা কে বলছে? শ্রীজাত বন্ধ। দেখো, দেখা গেল কি এইখানে, তাহলে এই এই প্রসঙ্গে অনেক ক্ষেত্রে ওই সুনির্মল বসুর আকাশ আমায় শিক্ষা দিলে উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি, তাহলে কার কাছ থেকে পেয়েছে? তাহলে খোলা হাওয়ার মতো কন্টিনিউয়াসলি কাজ করার মতো শক্তি এই আকাশ, পৃথিবী, বাতাস থেকে পায়। তো গল্প হচ্ছে কি সেই মতো, তাহলে এর ধর্ম বয়ে যাওয়া, না থেমে থাকা, এটাই পড়ছে বাতাসের। তারপরে এসছে, দেখো কার কথা এসছে, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আর আঁকা। উন্মাদনা মানে হচ্ছে কি পাগলের মতো ব্যবহারের মাধ্যমে নিজের অ্যাক্টিভিটিকে প্রকাশ করা। তো পাগল ছিল কি না, পাগল ছিল না, কিন্তু পাগলের মতো। কেন হলো পাগল শুনবে, এখানে একজন বিখ্যাত নেদারল্যান্ডের ডাচ, নেদারল্যান্ডের লোককে কি বলা হয়? ডাচ। তো নেদারল্যান্ডের বিখ্যাত চিত্রশিল্পীর কথা বলেছে, কি নাম? ভ্যান গগ। কি নাম? ভ্যান গগ। শুনবে এর কথা সম্বন্ধে একটু বলে দিলি। ভ্যান গগ এর প্রথম ভাই, ওরও নাম কিন্তু ভিনসেন্ট ভ্যান গগ। ও মারা গেল, দ্বিতীয় সন্তান ছিল ভ্যান গগ, এরও নাম রেখে দিল ভ্যান গগ। প্রথম ছিল মারা গেল, তার নাম ভ্যান গগ, তো স্মৃতিতে ইয়ার নাম রাখলো ভ্যান গগ। প্রথম থেকে মানসিক টেনশনে পড়ে, তাহলে নিজেকে সবসময় মরার সঙ্গে তুলনা করতো, যে আমার নামটাই মরা, এবং একাই দেখতো নদী, এদিকে ঘুরে ঘুরে বলতো, কার সঙ্গে মিশতো নাই। ছোট থেকে মানসিক টেনশনে ভোগ করতো। বুঝলেন? বড় হলো, একটা লোককে, যার ঘরে থাকতো ভাড়ায়, সেই ভাড়াদারের মেয়েকে ভালোবাসার কি বল প্রস্তাব দিল, তো দিল, মেয়েটা না করলো, তারও টেনশনে পড়ে গেলো, আরো চলে গেলো কি বল ডিপ্রেশনে হলো। তারপরে যেহেতু ছবি আঁকাটাই করতো, তো লন্ডনের আর্ট গ্যালারিতে কাজ পাই, ছবি বিক্রেতা, ছবি বিকার। ছবি বিকতে বিকতে কোনো সময় আমার রাগ হইতো, লোক তোর ধমকাইতো, লিন না ছবিটা, এই ছবিটা তোমার কিনতে নাই হবে, কে করতে বলতো? এই উন্মাদ ছিল, মাথা উন্মাদনা ছিল, পাগলের পাড়া ছিল। কিন্তু ওই লোকটা যে একটা ঘরের মধ্যে আপাতত থাকে নিয়ে কখন কি ছবি এঁকেছে কে জানে। পৃথিবীর বিখ্যাত সব থেকে নাম করা একজন কি হবে, চিত্রকর হবে। এই যে তার একটা ছবি দিয়ে দিয়েছি, ভ্যান গগের লেখা। তুই ভাববি যে বাচ্চার ছবি, কিন্তু অনেক মিনিংফুল বিষয় আছে। লিখতে পারবে, লিখতে নাই, মানে যে ছবিটা লিখছি
যে ছবিটা লিখছি তার বিষয়টা কি এটা তোমার বলতে হবে। দেখো তো বলো, এত পরে 27 বছর বয়সে ছবি আঁকা শুরু করে, কিন্তু তাও হচ্ছে বড় পপুলার। আর এর সব থেকে একটা পপুলার ছবির নাম পড়ে দ্য স্টারি নাইট। দ্য স্টারি নাইট কার লেখা ছবিটা? ভ্যান গোগের। কার লেখা? কোথার লোক ছিল? নেদারল্যান্ডের। বাবা ছিল খ্রিস্টান পাদ্রী, মানে খ্রিস্টান যাজক। ঠিক, ওই ফাদার ছিল। ঠিক আছে, ওর বাবা। কারো বাবা? ভ্যান গোগের বাবা। তাহলে বিখ্যাত চিত্রশিল্পী। তাহলে এর ধর্মটা পাগলের পাড়া হলেও ছবি আঁকা। কি আঁকা? দেখো মানসিক ভাবে ইমব্যালেন্স আছে, কিন্তু তাও ওর নিজের ধর্ম পরিচয় বোঝায় রেখেছে। যদি কোন মানুষ ভাবে যে আমার মধ্যে সক্ষমতা নাই, তাহলে আমার কোনো ধর্ম নাই, মানে গুণেই নাই, এরও সক্ষমতা নাই, অত বছর পরে 27 বছর বয়সে নিজের ট্যালেন্ট খুঁজে পেয়েছে, ওটাই এর ধর্ম। কার ধর্ম? ভ্যান গগ। কি নাম? কোথাকার ছিল? কি ছিল? চিত্রশিল্পী নাকি? দ্য স্টারি নাইট ওর সব থেকে পপুলার কি ছবি। দেখো নেক্সট। তাহলে গার্সিয়া কি আছে? লোরকা। এর ধর্ম ছিল কি? কবিতার জিত। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। এ দেখো গার্সিয়া লোরকা, ঠিক তো? তো গল্প হচ্ছে কি, স্পেনের সাহিত্য জগতে একটা উজ্জ্বল মুখ হচ্ছে কে? গার্সিয়া লোরকা। তোমাদের পিডিএফ এ গার্সিয়া লোরকা সম্বন্ধে আমি দিয়ে দিয়েছি, দেখো তো, দিয়েছি দেখো, ও প্রথমে আছে এটা। গার্সিয়া লোরকা স্পেনিশ সাহিত্যিক আছে না। প্রথমে জন্ম হচ্ছে গ্রানাডায়। কোথায়? স্পেনের গ্রানাডায়। এর থেকে একটাই বিষয়, গার্সিয়া লোরকা কে ছিলেন, জন্ম কোথায়, আর এর একটা গুরুত্বপূর্ণ কবিতা পোয়েট ইন নিউ ইয়র্ক। ওইটাই পোয়েট ইন কি নিউ ইয়র্ক, এর উল্লেখযোগ্য একটা কবিতা পোয়েট ইন নিউ ইয়র্ক। কার? গার্সিয়া লোরকা। গার্সিয়া জন্ম কোথায়? স্পেনের গ্রানাডা। স্পেনের কানাডা নয়, গ্রানাডা। কি বলো? দেশের নাম স্পেন, যে প্রদেশ তার নাম হচ্ছে গ্রানাডা। আর গুরুত্বপূর্ণ পোয়েট ইন কি বলে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কার বলতো এটা? গার্সিয়া লোরকা। দেখো এরপর দেখো, এরপর আসছে লেনিন। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা। দেখো এখানে আছে। যদি বলো সাম্যবাদের যদি উদ্ভাবক বলো তো কোনো বললে অসুবিধা নাই। তোমরা সবাই জানো রুশ বিপ্লব। রুশ বিপ্লব ইতিহাসের পাতাই তো স্মরণীয় বটে। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, এরকম কয়েকটা বিষয়। প্রথম বিশ্বযুদ্ধ। তো ফরাসি বিপ্লবের, রুশ বিপ্লবের দুটা দল ছিল, মেনসেভিক আর বলসেভিক। সেই বলসেভিক দলের নেতা ছিলেন কে? লেনিন। কে ছিল? বলসেভিক দলের নেতা, তথা রাশিয়ার প্রথম প্রথম কি প্রথম প্রধান কর্ণধার কে ছিল? লেনিন। ওর পুরা নামটা পরে ওর দাগ দিয়ে রেখে দিও একটু। ভ্লাদিমির ইলিচ কি ইলিয়ান। হ্যাঁ, ভ্লাদিমির ইলিচ ইলিয়াম। কার পুরো নাম? কার? লেনিনের। হলো ক্লিয়ার? মার্ক্সবাদের প্রতি আকর্ষণ বেশি, রুশ বিপ্লবের কর্ণধার বা রাশিয়ার প্রধান কর্ণধার, এবং কি বলে সোভিয়েত রাশিয়ার প্রধান কি কর্ণধার কে? লেনিন। হলো ক্লিয়ার? তো লেনিন কি ছিল? ধর্মটা কি বল লেনিনের? ওর ছিল কি বলতো? নতুন পতাকা। নতুন মানে কি? পুরানো পতাকা বা রাশিয়ার সম্রাট রাজতন্ত্রের অবসান ঘটায় নিয়ে গণতন্ত্রের পতাকা উড়ায় কার ধর্ম ছিল? যার জন্যই পরিচিত। কই আগে তো খ্রিস্টান হিসাবে দেখা নাই। যখনই শুনবি, যখনই কোনো ধর্মীয় আন্দোলন হয় বা যা কোনো হয়, উদাহরণ কার দেয়? যে ওই লোকটা পুরো চেঞ্জ করে দিল সবকিছু। এই হলো বিষয়। দেখো এরপরে তাহলে কলাইন হলো আমাদের। দেখ এবারে, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। মানে আগুন কি করে? তার ধর্ম কি? যে কোনো জিনিসকে পুড়িয়ে কি করে দেয়? ছাই করে দেয়। না, কার ধর্ম? আগুনের ধর্ম। দেখো এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। তাহলে যত ধর্ম আছে সবাই কোন গ্রহে আছে? এক গ্রহ। কোন গ্রহ? পৃথিবীতে আছে। সব ধর্মের বসবাস। ঠিক।
দেখো, এ ওকে, সে তাকে আরো জায়গা করে দেয় কোথায় থাকার জন্য, পৃথিবীতে একে অপরে হেল্প করে চলে। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, প্রশ্ন করলো তোমাদেরকে পালক সমাজকে, তাহলে তোমাকে অন্য পথ ভাবাই কেন? মানে একে অপরে অ্যাডজাস্টেবিলিটি, আমাদের মধ্যে মানানসইতে প্রধান ধর্ম, একে অপরকে সম্মানের প্রধান ধর্ম হয়, তাহলে তুমি অন্য পথে এক ধর্মকে শেষ করতে তুমি কেন উঠে পড়ে আছো? এটাই প্রশ্ন করেছে, কে করেছে? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। দেখো, তোমার ধর্মের পথ কেন অপব্যয়? তাহলে ধর্মের পথে অপব্যয় কেন? অপব্যয় মানে কি? ফালতু খরচা, ফালতু। উল্লেখিত ভাবে একটা ছোট্ট মোটো বিষয় বলি, ধার্মিক অনুষ্ঠানে আমরা অনেক বেশি খরচা কি করে দিই, সেই খরচার কথা বলা হলো। ঠিক, তারপর যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয়, সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের কথা। যদি কোন ধর্ম শিখায় যে ধর্মান্তরিত করা, ধর্মান্তরিত, তো মনে রাখবে ওটা কি ধর্ম নয়। কোন মানুষকে তুমি জোর জবরদস্তি ভাবে ধর্ম পাল্টাতে পারো নাই। যদি ও স্বেচ্ছায় গ্রহণ করতে পারে তো কোনো অসুবিধা নাই, সে যে কোনো ধর্ম গ্রহণের অধিকার সবারই আছে। বুঝলি, কৌশলে লোভ দেখায়, জোর জুলুম করে যদি কাউকে ধর্ম পরিবর্তন করা হয়, তো ধর্ম নয়, ওটা একটা প্রতিষ্ঠান বা সংগঠন বলে, ওর পতন অনিবার্য। ধর্মের তো পতন হয় না, অনুষ্ঠানের বা যে প্রতিষ্ঠান তার পতনটা কি অনিবার্য আছে। দখলের কথা না দিয়ে, আচ্ছা এই কবিতার মূল সুর কি হলো? মানবতার গান। কিসের গান? মানবতার। মানে সবাই সবাইকে সম্মান করে, সবাই পৃথিবীতে নিজের জায়গা রেখে চলো, এই কথাটাই কে বলেছে শেষে? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাত কি